একটা সময় ছিল যখন উচ্চ রক্তচাপ কিংবা হাইপারটেনশন, যদি আরও সহজে বলি যে এই রোগকে আমরা প্রেশার নামে চিনি, এই রোগ শুধুমাত্র বয়স্কদের হতো। কিন্তু বর্তমান সময়ে তরুণ সমাজ এবং কিশোরদের মধ্যে এই রোগের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই এই নিয়ে আমাদের মধ্যে সচেতনতার প্রয়োজন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নিভিয়ান। পুরো আলোচনায় আপনাদের সাথে থাকব আমি তমালিকা বিশ্বাস। আজকের আয়োজনে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, ডিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আয়োজনে আপনাকে পেয়ে আমরা কৃতজ্ঞ। আজকের আয়োজনে আমরা কথা বলবো শিশু ও তরুণদের উচ্চ রক্তচাপ নিয়ে। তাই শুরুতেই আমি আপনার কাছ থেকে জানতে চাইব, উচ্চ রক্তচাপ আসলে কি? উচ্চ রক্তচাপ প্রথমত হলো রক্তচাপ। রক্তচাপটা কেন? রক্তটা কি? রক্ত হলো আমাদের শরীরের এমন একটা তরল যেটা আমাদের শরীরের নিউট্রিয়েন্টস, অক্সিজেন এগুলো শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা টিস্যু সেলে পৌঁছাই দেয়। তো এই রক্তের মাধ্যমে আমরা আমাদের শরীরের প্রতিটি সেল নিউট্রিয়েন্ট পায়। তো এই রক্ত যখন আমাদের শরীরের রক্তনালী দিয়ে প্রবাহিত হয়, সেটা এক ধরনের চাপ সৃষ্টি করে রক্তনালীতে। সেটার একটা মাত্রা আছে, সেটা যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলি। স্যার, উচ্চ রক্তচাপ মাপার একটা প্রক্রিয়া আছে, মেশিন আছে, এই বিষয়ে স্যার আমাদেরকে একটু বুঝিয়ে বলুন। উচ্চ রক্তচাপ মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করি আমরা, সেটা স্ফিগমোম্যানোমিটার। এটা দুইভাবে মাপা যায়, একটা হলো যে আমরা ম্যানুয়ালি মাপি, আর একটা হলো যে আমরা ডিজিটাল মিটার যেটা। তো দুটাই গ্রহণযোগ্য। অনেকেই মনে করে যে ডিজিটাল মিটার মনে হয় ভালো না, এক এক সময় এক এক রকম পায় বলে। আসলে মানুষের ব্লাড প্রেশারটা একদম স্ট্যাটিক না, এটা সময় সময় পরিবর্তিত হতে পারে। এটা মানুষের মনের পরিস্থিতির কারণে, তারপর বিভিন্ন কারণে, সে যদি অনেক কিছু দুশ্চিন্তায় থাকে তার প্রেশার বেড়ে যেতে পারে, সে যদি দৌড়াদৌড়ি করে আসে তার প্রেশার বেড়ে যেতে পারে, সে চা কফি খেলে এরপর মুহূর্তে তার প্রেশার একটু বাড়তে পারে, তার যদি আগের রাতে ঘুম না হয়ে থাকে তার প্রেশার বাড়তে হয়। এই জন্য প্রেশারটা স্ট্যাটিক না। আর ডিজিটাল মিটারে যেটা হয় সেটা ওরা ওই মিটার যেটা যেহেতু মেশিনের মাধ্যমে হয়, সেটা অল্পটুকু ক্যাচ করতে পারে। এই জন্য আমি বলবো যে ডিজিটাল মিটারে যেটা পাওয়া যায় সেটাই অ্যাপ্রোপ্রিয়েট। তারপরেও আমরা অনেক সময় মিলানোর জন্য ম্যানুয়ালি চেক করে দেখি, ম্যানুয়ালও মাপা যায়, ডিজিটালও মাপা যায়। আপনি বাইরে গেলে দেখবেন যে প্রেশার মাপে, কিন্তু তার ডক্টররা মাপে না, অ্যাসিস্ট্যান্ট নার্সিং স্টাফ ওরা মাপে, এবং সেটা দেখবেন যেটা ডিজিটালে মাপে। এবং এখন যে মেশিনগুলো বের হয়েছে এগুলো খুব ভালো মানের মেশিন, এবং এগুলো অ্যাকুরেটলি মাপে। স্যার, এই রক্তচাপের যে মাপার ব্যাপারটা, তার কোনো স্বাভাবিক পরিমাপ আছে? স্বাভাবিক পরিমাপ আছে বলেই তো উচ্চ রক্তচাপ। যখন স্বাভাবিক মাত্রাটা অতিক্রম করে তখনই আমরা উচ্চ রক্তচাপ বলি। স্বাভাবিকভাবে অ্যাডাল্টের জন্য যেটা রক্তচাপ থাকা উচিত সেটা আমরা বলি 120/80। উপরের রক্তচাপটা 120, নিচেরটা 80। উপরের বলতে হার্ট তো পাম্পিং অর্গান, হার্ট যখন পাম্প করে সিস্টুল বা সংকুচিত হয় তখন যে প্রেশার এক্সার্ট করে সেটা হলো সিস্টুলিক ব্লাড প্রেশার, যেটাকে আমরা উপরের প্রেশার বলি। আর যখন হার্ট রিল্যাক্স হয়, ডায়াস্টুলে যায়, তখন যে প্রেশারটা এক্সার্ট করে সেটা হলো ডায়াস্টুলিক প্রেশার, বা যেটাকে আমরা নিচের প্রেশার বলি। উপরের প্রেশারটা 120, নিচের প্রেশারটা 80, এটা থাকলে ভালো একজন অ্যাডাল্টের জন্য। তবে এর বেশি হলে যে আমরা উচ্চ রক্তচাপ বলবো তা না। এটার জন্য আমেরিকান সোসাইটি, তারপর ব্রিটিশ সোসাইটি, হাইপারটেনশনের জন্য বিভিন্ন সোসাইটি আছে, তারা বিভিন্ন মাত্রা ঠিক করে দিয়েছেন। সাধারণত অ্যাডাল্টের জন্য উপরের রক্তচাপ বা সিস্টোলিক ব্লাড প্রেশার 140 বা তার উপর, এবং ডায়াস্টোলিক বা নিচের রক্তচাপ 90 বা তার উপর যদি হয় সেটাকে আমরা সাধারণত উচ্চ রক্তচাপ বলে থাকি। তবে কিছু কিছু পরিস্থিতি আছে যেখানে আরও কম মাত্রাটাকেই স্বাভাবিক ধরা হয়। যেমন কারো যদি কিডনির রোগ থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, তাহলে সেক্ষেত্রে এই প্রেশারটা 130 বা 80 এরকম লেভেলে আমরা সেট করি। স্যার, আমরা জানি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়। এটা কেন বলা হয় আমাদের যদি একটু বুঝিয়ে বলেন। উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়। এটার কারণ হলো যে, এটা একটু আমি ইলাবোরেটলি বলবো। কারণ হলো যে এক সময় ইনফেকশাস ডিজিজে মানুষ মারা যেত, এখন কিন্তু অত ইনফেকশাস ডিজিজে মানুষ বেশি মারা যায় না। তার কারণ হলো ভ্যাকসিনেশন, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ইনফেকশন কন্ট্রোল
করা গেছে। কিন্তু এখন যেটা বেশি মারা যায় মানুষ সেটা হলো যে নন ইনফেকশাস ডিজিজ, যেমন হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর, স্ট্রোক, কিডনি ডিজিজ, এই সমস্ত রোগে বেশি মারা যায়। তো এই রোগগুলো হওয়ার আবার কিছু উপলক্ষ থাকে বা যেগুলোকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি। এই যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই রোগগুলোর জন্য যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্মোকিং, কোলেস্টেরল, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো হলো যে সবচেয়ে বেশি মানে মারাত্মক রিস্ক ফ্যাক্টর, যেগুলোর কারণে আমাদের আলটিমেটলি হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেলিউর, কিডনি ডিজিজগুলো হয়। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে সাইলেন্ট কিলার বলার একটা কারণ হলো যে এই রোগটা সিমটম ফ্রি। ইয়ার্স টুগেদার, বছরের পর বছর তার প্রেশার আছে কিন্তু সে বলতে পারে না, বুঝতে পারে না, তার কোনো সিমটম হয় না। এই ঘাড় ব্যথা, মাথা ব্যথা, মানুষ মনে করে যে ঘাড় ব্যথা হলেই বুঝি তার উচ্চ রক্তচাপ, আসলে তা না। ঘাড় ব্যথা অনেক সময় অ্যাংজাইটি, টেনশনের কারণে হয়, কিন্তু প্রেশারের কারণে যখন ঘাড় ব্যথা, মাথা ব্যথা হয় তখন বুঝবেন যে এটা অনেক দেরি হয়ে গেছে। কিন্তু প্রেশার যখন বাড়তি থাকে, যেমন মনে করেন একজন, আমি বললাম যে আপার লিমিট 140/90, কিন্তু তার যদি প্রেশার 160/100 ইয়ার্স টুগেদার থাকে, বছরের পর বছর থাকে, তার কোনো সিমটম হবে না, এরকম হয়। তো এই জন্য কিন্তু এটা রক্তচাপটা বেশি হয় কিন্তু তার কোনো সিমটম হচ্ছে না, তাকে তাহলে কোনো ক্ষতি করতেছে না, ক্ষতি করছে। এটা খুব ধীরে 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 ধীরে, এটাকে নীরবঘাতক বলার কারণ হলো এটা ধীরে ধীরে কেমনে ক্ষতি করে, সেটা হলো রক্তনালীতে আমাদের যে আস্তরণ আছে সেখানে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ করে, অর্থাৎ রক্তনালীকে সরু করে ফেলে। এবং যে সমস্ত অর্গানের ফাংশন বেশি, যেখানে রক্ত চলাচল বেশি, সেখানে তত দ্রুত হয়। যেমন আমাদের হার্টের ফাংশন বেশি, হার্ট আমরা ঘুমাইলেও কিন্তু হার্ট ঘুমাইতে পারে না, হার্ট সারাক্ষণেই তার পাম্প করতে হয়। ওই জন্য হার্টকে সাপ্লাইয়ের জন্য যে রক্তনালী, এগুলোর ফাংশন বেশি এবং ওখানে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জগুলো বেশি হয়। ব্রেনে ঘুমানোর সময় ছাড়া বেশিরভাগ সময় আমাদের ব্রেন সক্রিয় থাকতে হয়। তো ব্রেনের রক্তনালীতেও এরকম অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জগুলো বেশি হয়। এবং ব্রেনের রক্তনালীতে হলে রক্তনালীতে যখন ব্লক হয় বা হ্যামরেজ হয় তখন আমরা স্ট্রোক বলি। আর হার্টের রক্তনালীতে ব্লক হলে আমরা সেটাকে হার্ট অ্যাটাক বলি। এবং হার্ট অ্যাটাকের এক পর্যায়ে হার্ট যখন দুর্বল হয়ে যায় তখন হার্ট ফেলিউর হয়। উচ্চ রক্তচাপ যেহেতু অনেক দিন থাকার পরেও মানুষের সিমটম হয় না, কিন্তু ভিতরে ভিতরে মানুষের ক্ষতি করে, এই জন্য এটাকে নীরবঘাতক বলা হয়। স্যার, শিশুদের কি উচ্চ রক্তচাপ হতে পারে? অবশ্যই, শিশুদের সাধারণত উচ্চ রক্তচাপ হয় না। আমি এই সাথে বলে রাখি, উচ্চ রক্তচাপের কারণ কি। উচ্চ রক্তচাপের কারণের মধ্যে 95%-এই কোনো কারণ পাওয়া যায় না, এটা ইনহেরেন্ট। 5% ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ পাওয়া যায়, কিডনি ডিজিজ, হরমোনাল ডিজিজ, তারপর ওষুধের কারণ। তো বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত উচ্চ রক্তচাপ হয় না, যদি না তার এই যে নেফ্রোটিক সিনড্রোম, তারপর নেফ্রাইটিস, কিডনি জাতীয় রোগ, এগুলো বা হরমোনের কোনো রোগ, এগুলো যদি না হয় সাধারণত পাওয়া যায় না। তবে ইদানিংকালে বাচ্চারা, কিছু কিছু বাচ্চা আছে যাদের জাঙ্ক ফুডে অভ্যস্ত, যারা মুভমেন্ট করে না, যারা ওবিস হয়ে যায়, যারা আপনার এই যে মোবাইল স্ক্রিন টাইম বেশি, খেলাধুলা করে না, ওদের মধ্যে কিছু উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা দিচ্ছে। স্যার, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলাপ করব আপনার সাথে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নিভিয়ান। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নিভিয়ান। আজকের আলোচনায় আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, ডিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি। এবারে স্যার একটু ভিন্নধর্মী আলাপ করব। আমাদের কাছে অনেক রোগী আসেন, তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি প্রেশার আছে কিনা, তারা উত্তর দেন প্রেশার আছে কিন্তু ওষুধ খায় না, ওষুধ খেলে সারা জীবন খেতে হবে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটা ঠিকই, ওষুধ খেলে বেশিরভাগ ক্ষেত্রেই সারা জীবনেই খেতে হয়, কিন্তু এটা তো তার প্রয়োজন। তার প্রেশারটা যদি কন্ট্রোল না রাখে, আমি যে বললাম, তার এই যে দীর্ঘমেয়াদী যে এফেক্টগুলো, তার রক্তনালী শুরু হয়ে যাওয়া, তার যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট ফেলিউর, কিডনি ড্যামেজ, এই যেগুলো হবে, এগুলা সে যদি দীর্ঘমেয়াদী ওষুধটা না খায় তার এটা হবে। তো তাকে বুঝাই বলতে হবে যে আপনার ওষুধ খাওয়া লাগবে, কিন্তু ওষুধ যদি না খান তাহলে ক্ষতি তো আরও বেশি হবে। ওষুধ যদি না খান দীর্ঘমেয়াদে আপনার এই প্রবলেমগুলো হবে, কাজে আপনার টাকা খরচ হলেও আপনার ওষুধ খেয়ে প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে, এটা বুঝিয়ে বলতে হবে। স্যার, পারিবারিক ইতিহাস বা ফ্যামিলি হিস্ট্রি থাকলেই প্রেশার, ডায়াবেটিস এগুলো হয় বলে আমরা জানি।
এক্ষেত্রে একজন বাবা মা যখন আপনার কাছে জানতে চান যে আমার বাচ্চার হবে কিনা বা হলেও আমরা কি করে বুঝবো বা কত বছর বয়স থেকে তার চেক আপ করতে হবে যে প্রেশার হয়েছে কিনা, এই বিষয়ে আপনারা কিভাবে পরামর্শ দেন? সাধারণত বাচ্চাদের নিয়মিত প্রেশার মাপার কোনো প্রয়োজন নেই, যদি না তার সে খুব বেশি ওবিস হয়, যদি না তার কোনো সিমটম হয়। আর এমনি 18 বছর বয়স হলে তার একবার সব চেক আপ করা উচিত। আর এর আগে সিমটম হলে অথবা কোনো স্পেশাল সিচুয়েশন যদি হয়, সে অতিরিক্ত ওবিস, তার যদি কোনো অসুবিধা লাগে, তখন এগুলো। এই কম বয়সী রুগীরা যখন আসে, একটা রুগী ডায়াগনোসড হয়েই আসলো তার হাইপারটেনশন আছে, বাচ্চা রুগী, সেক্ষেত্রে আপনারা কি মেডিকেশন দেন স্যার? শুরুতে আমরা মেডিকেশন দিই না, সাধারণত এটা বাচ্চা বলে না, অ্যাডাল্টের ক্ষেত্রেও আমাদের যেটা নিয়ম সেটা হলো যে একজনের যখন আমরা ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ পাই, শুরুতেই আমরা মেডিকেশনে যাই না। প্রথমে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন, এটা অ্যাটলিস্ট 3 মান্থস আমরা দেখি। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে তাকে আমরা লবণ কম খেতে বলি, তারপর তাকে সে যদি সিডেন্টারি লাইফস্টাইলের মধ্যে থাকে তাকে আমরা এক্সারসাইজ করতে বলি, তারপর হলো তার খাওয়া দাওয়ার অভ্যাসের মধ্যে সে যে ফ্যাটি মিল, জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করতে বলি। সে যদি সিগারেট বেশি খেয়ে থাকে তাহলে সিগারেট খাওয়াটা আমরা কুইট করতে বলি। তারপর আপনার যারা ড্রিঙ্ক করে তাদেরকে এটা কন্ট্রোল করতে বলি। এগুলার পরে এবং নিয়মিত একটা এক্সারসাইজ, এগুলা দেখে আমরা প্রায় 3 মাস পর্যন্ত দেখি। যদি দেখি যে তার প্রেশার নর্মালের মধ্যে আসছে, তাহলে আমরা মেডিকেশনে যাই না। স্যার, এই ক্ষেত্রে বাবা মার করণীয় কি? বাবা মার করণীয়, বাচ্চাদের বিষয়ে বাবা মার করণীয় হলো যে সমস্ত বাচ্চারা ওবিস হয়ে যাচ্ছে তাদের খাওয়া কন্ট্রোল করা, তারপর হলো যে তাদের স্ক্রিন টাইম কমানো, তাদের খেলাধুলায় উৎসাহিত করা, আর তাদের খাদ্যাভ্যাসের ব্যাপারে খেয়াল রাখা। কারণ খাবার তো ফ্যামিলির থেকেই পায়, সে তার নিজে বানায় খায় না, সেক্ষেত্রে বাবা মার অবশ্য রোল আছে। স্যার, আমরা জানি এখন ভ্যাকসিনেশন এসেছে, ভ্যাকসিনেশন নিয়ে স্যার আপনার পরামর্শ কি? রোগীদের জন্য এটা কতটা উপকারী, কতটা কাজ করছে? ভ্যাকসিনেশন আসলে আমরা মনে করি যে আমরা তো অনেক দিন ধরে ভালো ছিলাম, আমরা মনে করি যে ভ্যাকসিনেশন তারা এমনিই ভালো আছি। একসময় তো এই যে আপনার বসন্ত, গুটি বসন্ত যখন গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত, কিন্তু টিকার মাধ্যমে এই রোগটাই এখন মিউজিয়ামে চলে গেছে। তারপর অন্যান্য রোগগুলা আমাদের যে বিসিজি টিকার মাধ্যমে টিবি অনেক কন্ট্রোল হয়ে গেছে। তারপর অনেকগুলা, যেমন এই যে মিজলসের যে একটা আউটব্রেক হলো, এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভ্যাকসিনেশনটা আসলে কত জরুরি। যেমন আমরা অ্যাডাল্ট লোকদেরকে ইয়ারলি একটা ভ্যাকসিন নিতে বলি, আপনার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, কারণ বছরে একটা ফ্লু হয়। তো অ্যাডাল্ট, বিশেষ করে যারা অ্যাজমা রোগী, যারা সিইউপিডি, যাদের ডায়াবেটিক, যারা এল্ডারলি, যাদের ক্যান্সার আছে, এদেরকে তো আমরা ভ্যাকসিনগুলো দিয়ে রাখতে বলি, কারণ ভ্যাকসিন দিলে তার একটা প্রোটেকশন পায়। যেমন আমরা কোভিডের সময় ভ্যাকসিনের জন্য কী হাহাকার, রোগটা না হওয়ার জন্য, কিন্তু যেগুলো অ্যাভেলেবেল আছে ওগুলোর ব্যাপারে আমরা উদাসীন। কিন্তু এই যে মিজল আউটব্রেকটা হলো, এটা কিন্তু মিজল টিকা দেয় না যে তা না, টিকার ক্যাম্পেইন হয় না, 3-4 বছর পর পর নাকি একটা ক্যাম্পেইন করতে হয়। এটা কোনো কারণে 24-25 সালে বোধহয় এটা ডেট ছিল, এটা কোনো কারণে হয়নি। এই যে ক্যাম্পেইন হয় না, তাতেই এই অবস্থা। আর ভ্যাকসিন না দিলে কী অবস্থা হয়তো চিন্তা করেন। তো এই জন্য আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে বলবো, যে সমস্ত ভ্যাকসিনগুলো আছে সেগুলো যেন সবাই অ্যাভেল করে। যেমন বিশেষ করে আমাদের মেয়েদের পেপিলোমা ভাইরাস না হওয়ার জন্য, মেয়েদের সার্ভিক্যাল ক্যান্সার না হওয়ার জন্য যে ভ্যাকসিনগুলো আছে, কিছু কিছু সরকারিভাবে দেয়, যে সমস্ত জায়গায় সরকারিভাবে না পাওয়া যায় তারা যেন এগুলো দিয়ে দেয়। এবং যা যা ভ্যাকসিন আছে, নিউমোনিয়া ভ্যাকসিন, এই যে আপনার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যা যা ভ্যাকসিন আছে সবগুলো যেন সবাই অ্যাভেল করে, এটা আমার অনুরোধ থাকবে। আসলে আমাদের দেশে মহামারী আকার ধারণ না করলে মানুষ খুব একটা সচেতন হতে চায় না, অনেক সময় জেনে বুঝেও অবহেলা করে। এক্ষেত্রে আমরা ম্যাস পপুলেশনকে জনসচেতনতা তৈরির জন্য কী ধরনের পদক্ষেপ নিতে পারি? এগুলো অনেকগুলো পদক্ষেপ নেওয়া যায়। একটা হলো যে স্কুল পর্যায়ে গ্রুমিংয়ের সময় ইয়াং বয়সে যেগুলো তার মাথায় ঢুকবে সেগুলো একটা বিরাট বিষয় হবে। এই জন্য আমি বলবো যে আমাদের মাধ্যমিক স্কুলের যে টেক্সট বইগুলো আছে, এগুলোতে জেনারেল সবাই যে বইগুলো পড়ে, বিশেষ করে বিজ্ঞান বিষয়ক সায়েন্সে যারা পড়ে, এবং জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স যেটা, যারা সায়েন্স নেয় না, আর্টস কমার্সও একটা বিজ্ঞানের একটা সাধারণ বিজ্ঞানের একটা বই থাকে, এইগুলোতেও যেন এই বিষয়গুলো দেওয়া হয়। এগুলা যখন সে ছোটোবেলা থেকেই সে বিষয়গুলো জানবে, বড় হলে সেটা তার মাথায় সেট হয়ে যাবে। সময়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো স্যার, অনেক উচ্চ রক্তচাপ থেকে দেখা যাচ্ছে অল্প বয়সেই হার্ট অ্যাটাক, স্ট্রোক এই ধরনের ঘটনা ঘটছে। এটা স্যার আপনি কিভাবে দেখেন? আসলে আপনি হার্ট অ্যাটাক, আমি আসলে কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশন কার্ডিওলজি প্র্যাকটিস করি আমি। তো আমরা ইদানিং অনেক কম বয়সের মধ্যে হার্ট অ্যাটাকের রুগী পাচ্ছি, এবং
এটার যে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে উচ্চ রক্তচাপ একটা, আর কম বয়সে যারা হয় ওদের সাধারণত ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তারা বেশি কম বয়সে আসে, আর যারা স্মোকার কম বয়স থেকে যারা সিগারেট খায় তাদেরও কম বয়সে আসে। প্রবলেম হলো যে ওর যে উচ্চ রক্তচাপ ছিল সে জানেই না, সে হার্ট অ্যাটাক নিয়ে যখন আসছে তখন তার প্রেশার দেখি 200/100, এর আগে সে জানতো না যে তার প্রেশার ছিল। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে বললাম একসময় ইনফেকশাস ডিজিজে মানুষ অনেক রোগ মারা যেত, এটা কন্ট্রোল হয়েছে কীভাবে? ভ্যাকসিনেশনের মাধ্যমে। তো আমি মনে করি হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলার জন্য ভ্যাকসিন কি আছে? নাই, কিন্তু আমি মনে করি আছে। সেটা কি? সেটা এই রোগগুলো হওয়ার জন্য যে রিস্ক ফ্যাক্টর, সেই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা ভালো মতো কন্ট্রোল করতে পারি এগুলো জাস্ট ভ্যাকসিনের মতো কাজ করবে। কারণ আমরা যে আমাদের রাষ্ট্রীয় যে মানুষের ক্রয় ক্ষমতা বা মানুষের চিকিৎসা নেওয়ার যে ক্ষমতা সেটা তো আসলে খুবই লিমিটেড। যেমন আপনি একটা হার্ট অ্যাটাক নিয়ে যখন আমাদের কাছে আসে, একটা হার্ট অ্যাটাকের আধুনিক চিকিৎসা কী? হার্ট অ্যাটাক কেন হয়? হার্ট অ্যাটাকটা হয় তার রক্তনালী ব্লক হয়ে হয়। তো এটার আধুনিক চিকিৎসা কী? আধুনিক চিকিৎসা হলো রক্তনালী ব্লকটা ছুটাই দিয়ে রিং পরিয়ে দেওয়া বা বাইপাস করা। তাহলে তো অনেক কস্টলি। একটা রুগীর আপনি যদি একটা রিং পড়ে যায় সরকারি হসপিটালে গেলেও আপনার 1 লাখ টাকার কাছাকাছি চলে আসে, তারপর প্রাইভেটে গেলেও তো আপনার 1.5, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ পর্যন্ত খরচ চলে আসে। তো এটা তো বেশিরভাগ লোকের ক্রয় ক্ষমতার বাইরে। তো এই জন্য আমাদের টার্গেট করতে হবে যে এই কেমনে রোগটা না হয়, হার্ট অ্যাটাক কেমনে না হয়। তো ওই জন্য হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো না হওয়ার জন্য রিস্ক ফ্যাক্টরগুলো আমাদেরকে মডিফাই করতে হবে, রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোল করতে হবে। যার প্রেশার আছে কি নাই দেখতে হবে, কারণ আমি বললাম আপনাকে 50% লোক জানেই না যে তার প্রেশার আছে। তো ওগুলো খুঁজে বের করতে হবে, এগুলো একটা স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে আসতে হবে যে তার একটা বয়স্ক মানুষ, একটা অ্যাডাল্ট মানুষ, তার একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল প্রেশারটা চেক করবে। যদি প্রেশার বেশি পায়, উচ্চ রক্তচাপ তার থাকে, সেটা কন্ট্রোল করতে হবে। আজকের আয়োজনে স্যার আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আশা রাখছি আমাদের দর্শকবৃন্দ উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে স্যার। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, RTVর সাথেই থাকুন।